This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। অনির্বাণের চক্রবর্তী আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের বিতর্কের কথায় আসবো, কিন্তু সবার আগে দিনের সেরা বাছাই করা খবর, মুহূর্ত আর কথাগুলো নিয়ে আপনাদের জন্য সাজিয়ে রাখা সাতের সেরা। ওবিসি মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। 140টি জাতির তালিকা সহ সরকারের নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ, ওই আইনেই কেন সংশোধনী আনা হয়নি, প্রশ্ন বিচারপতিদের। অবশেষে খুলল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সরকারি পোর্টাল। অস্বস্তি কাটল পড়ুয়া মহলে। কাল সকাল 10টা থেকে পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক 25টি জায়গায় ভর্তির আবেদন করতে পারবেন এক একজন পড়ুয়া। মেধা তালিকার ভিত্তিতে মিলবে বিষয় বেছে নেওয়ার সুযোগও, ঘোষণা শিক্ষামন্ত্রী। খিদিরপুরে বাজারে অগ্নিকাণ্ডের আঁচে তপ্ত বঙ্গ রাজনীতি। ঘটনাস্থল পরিদর্শন করে ম্যানমেড তত্ত্ব বিরোধী দলনেতার। বাজার ধ্বংস করে বেসরকারি হাতে তুলে দেওয়ার ছক, অভিযোগ শুভেন্দুর। বিপর্যয় নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের। বিধানসভায় বিবৃতি দমকল মন্ত্রী সুজিত বসুর। বৃহস্পতিবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা বিজেপির, সেই মোতাবেক স্পিকারকেও চিঠি বিরোধী দলনেতা। ঠিক এখান থেকেই কথাটা শুরু করব। সাতের সেরা একদম শেষ যে খবরটা আপনাদের দিলাম, খিদিরপুরের অগ্নিকাণ্ড। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ড নিয়েই রাজনীতির চাপানুতর এমন তুঙ্গে ওঠে। বড়বাজারে হোটেলের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখেই বলছি। তার কারণ, একটা বড় কারণ, এক হোটেলের অগ্নিকাণ্ড, দুই সেই অগ্নিকাণ্ডে যে হোটেলটি পুড়ে গিয়েছিল, যে হোটেলের একটা বড় সংখ্যক অংশ পুড়ে গিয়েছিল এবং আবাসিকরা অগ্নিদগ্ধ হয়েছিলেন, মৃত্যু হয়েছিল আবাসিকদের, সেই হোটেলটির একটা বড় অংশ বেআইনি ছিল এবং তার সঙ্গে সঙ্গে সেই হোটেলের যে অংশটা আইনি ছিল সেখানেও অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে প্রায় কিছু ছিল না। অভিযোগ একের পর এক আসে, কিন্তু কোথাও এমন অভিযোগ ছিল না যে ওই হোটেলটাকে পুড়িয়ে দিয়ে আরও বড় ব্যবসার কোনো ইচ্ছে বা ষড়যন্ত্র আছে তলায় তলায়। তাই হোটেলের মালিক, তার সহকারীরা গ্রেফতার হতেই অনেকটাই চাপা পড়ে যায় ওই হোটেলের আগুন ঘিরে তৈরি হওয়া রাজনীতি। কিন্তু খিদিরপুরের আগুন যেন ক্রমশ বাড়ছে। তার কারণ, এখানে স্থানীয়রাই অভিযোগ করছেন সব থেকে বেশি করে যে আসলে এই আগুনের পিছনে রয়েছে তাদেরকে ওই বাজার ছাড়া করার, তাদের জীবিকা ছাড়া করার বৃহৎ ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র। কি বলছেন স্থানীয়রা? আর সেই স্থানীয়দের অভিযোগ, অভাব, না পাওয়া, প্রতিশ্রুতিতে অবিশ্বাস, মুখ্যমন্ত্রী ছুটে যাওয়া, তারপরেও অবিশ্বাস, এই সব কিছুতে কীভাবে জড়িয়ে যাচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। প্রথমে এক ঝলকে সেই পণে। ফোন করছে, আসছে আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে গাড়ি শুধু শো মধ্যে আছে, কাজ হচ্ছে, জল নেই, তেল নেই। 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে দমকল গাড়ি এলো, তাতে জল নেই, জেনারেটর নেই। কর্পোরেশন এটা অন্যভাবে চিন্তা ভাবনা করছে যে কিভাবে মার্কেট থেকে আমি অ্যাকোয়ার করব। 2 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড আসবে কেন? 2টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হবে। তো দুটো কথাই আমি বলি অসত্য। और पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे। দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন। वो एक जगह हम रख दिया था, उसमें अभी टेम्पोरारी आपको मार्केट शिफ्ट होगा। দিদি যেসে বলে গেলেন, আমি জায়গা দেখে রেখেছি, তোমাদের এখন শিফটিং করব, তার মানে কি ঠিক প্ল্যানিং ছিল এটা? লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকার মালটা চলে গেছে এখানে। আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। ওখানেও কিছু বিজেপির ছাঁটফাঁট আছে, যদিও ওখানে আমরা বহু ভোটে জিতি।
ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমার নেত্রীর এটা অর্ডার যে মার্কেটটা ভালোভাবে বানিয়ে দিতে হবে, বানিয়ে দেবো। সাম্প্রতিক সময় রাজ্যের কোনো অগ্নিকাণ্ডে স্থানীয়দের এতটা ক্ষোভের মুখে পড়তে হয়নি শাসক দলকে, এবং এত বড় করে কোনো ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসেনি। তাই আজকের বিতর্ক, আজকের প্রশ্ন, কাটমানি আর ষড়যন্ত্রের আগুনেই বাজার সাফ। লক্ষ্য করবেন, আমি কাটমানি এবং ষড়যন্ত্রের দুটো শব্দকেই কোট আনকোট রেখেছি, তার কারণ এই দুটোই অভিযোগ, স্থানীয়দের অভিযোগ, ব্যবসায়ীদের অভিযোগ, কিন্তু অভিযোগ। এর কোনো প্রমাণ, তথ্য এখনো পর্যন্ত সরাসরি আমাদের সামনে আসেনি, যদিও রাজনৈতিক চাপানুতোর আছে। তাই কাটমানি আর ষড়যন্ত্রের আগুনেই বাজার সাফ আজকের বিতর্কের বিষয়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা এক এক আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দিয়ে, আমার একদম ডান দিকে রয়েছেন মধুজা সেন রয়, সিপিআইএম নেত্রী। আমার ঠিক ডান দিকে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং পুরপ্রতিনিধি। আমার ঠিক বাঁদিকে কলকাতা কর্পোরেশনের আরেক পুরপ্রতিনিধি এবং বিজেপি মুখপাত্র সজল ঘোষ। এবং আমার একেবারে বাঁদিকে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত ভিসি শিবপুর আইআইএসটি, রেজিস্ট্রার শিবপুর আইআইএসটি, এবং একই সঙ্গে টাউন প্ল্যানার। যে কজন সক্রিয়ভাবে এখনও আমাদের এই শহরে টাউন প্ল্যানিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অন্যতম সম্মানীয় বিমানবাবু। আমি শুরু করব অরূপবাবু আপনাদের কাছ থেকে, কারণ শাসক দল হিসেবে আপনাদের উপরই সব থেকে বেশি অভিযোগ, স্থানীয়দেরও এবং আপনাদের সাধারণভাবেই আপনাদের বিরোধী রাজনৈতিক দলগুলো। অরূপবাবু, আপনার এক। দেখুন, প্রথম কথা, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সাথে সাথে সরকার প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছেন, এই ব্যবসায়ীদের সাথে নিজে মিলিত হয়েছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে সাংবাদিকদের প্রশ্নেরও মুখোমুখি হন না, মুখ্যমন্ত্রী গিয়ে ব্যবসায়ীদেরও প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং তাদের আশ্বস্ত করেছেন টেম্পোরারি বাজার তৈরি করে দেবে সরকার, এবং তারপর ওই জায়গাতেই পার্মানেন্ট সমস্ত সহযোগিতা দিয়ে বাজার পুনর্নির্মাণ করবে পশ্চিমবঙ্গ সরকার আশ্বস্ত করেছে। সমস্যাটা হচ্ছে অন্যখানে, এই অশান্তির আগুনে, এই আগুনের উত্তাপে রুটি সেঁকতে পৌঁছে গিয়েছেন লিডার অফ অপোজিশন। পৌঁছেছেন, সেটা তার রাজনীতি করতেই পারেন। গিয়ে যে বক্তব্য রাখলেন সেটা বড় ভয়ঙ্কর। উনি গিয়ে তুলনা করতে গিয়ে হঠাৎ করে বলছেন যে মমতা ব্যানার্জির সরকারের থেকে ওনার পছন্দ হয়েছে বোধহয় বাংলাদেশ ইউনিট সরকার নাকি অসম্ভব ভালো কাজ করছে, তা বাংলাদেশে চলে যান না, বারণ কে করেছে? সবচেয়ে বড় কথা, এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্য, বাংলাদেশ সরকারকে সার্টিফাই করা যেই বাংলাদেশে এই ধরনের অশান্তির আগুনে বাংলাদেশের মানুষ পুড়ছে রোজ, তাকে সার্টিফাই করা মানে অ্যান্টি ন্যাশনাল। আমরা জানতে চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশের সংস্থাগুলো কবে ব্যবস্থা গ্রহণ করবে এই ধরনের বহিঃশত্রু সরকারকে, যারা রোজ ভারতবর্ষের বিরুদ্ধে কুৎসা করছে, তাদেরকে সার্টিফাই করার জন্য কবে শুভে? নোংরা রাজনীতি করতে করতে রাজনীতির জায়গায় রাজনীতি করবে, কিন্তু তার জন্য আপনি অন্য রাষ্ট্রের সরকারকে সার্টিফাই করবেন নিজের রাজ্য সরকারকে মেলাইন করবার জন্য, কবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে? আগে বিজেপিকে সেই প্রশ্ন। 1 মিনিট শেষ হয়েছে। সজল বাবু, আপনার 1 মিনিট। আমার মনে হয় অরূপবাবুর এই শেষ প্রশ্নটাও আপনার উত্তর দিয়ে দেওয়া উচিত 1 মিনিটের মধ্যে। সজল বাবু, মানে মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি গেলে পাশে দাঁড়াচ্ছেন আর শুভেন্দুবাবু গেলে রুটি সেঁকছেন। এ কেমন চরিত্র? এই চরিত্রটা বোধহয় রাজনীতিতে সঠিক নয়। বিরোধীরা বিরোধিতা করবেন, হ্যাঁ, বিরোধীরা বিরোধিতা করবেন। আর ইউনূস সরকারকে এর থেকে ভালো বলেছেন ইউনূস সরকারকে, তাতে আজকে ভীষণ রাগ হয়ে গেছে। কিন্তু ইউনূস সরকারের কোনো এক শরিক, কোনো একজন, আমি ঠিক না, আনসারুল্লাহ বোধহয় বা কিছু নাম হবে, আমার নামটা মনে নেই, যখন বলেছিলেন যে দিদি তুমি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে নাও, তখন কিন্তু কিছু বলেননি। দেখুন, আমি এর মধ্যে যেতে চাই না, আপনি উত্তর দিতে বলেছেন বলে বললাম, কিন্তু বিষয়টা হচ্ছে বাজারগুলোয়, বাজারটায় আগুন লাগলো, 1300 দোকান পুড়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে উত্তর দিন, মুখ্যমন্ত্রী 12 ঘন্টা বাদে গেছেন, 12 ঘন্টা বাদে গিয়ে এই 1300 দোকানের প্রায় 33 একর জমি, বা যাই হোক জমির মাপটা আমার কম বেশি হতে পারে, এর মধ্যে তিনি একটা সাবস্টিটিউট জায়গা ব্যবস্থা করে রেখেছিলেন। তার মানে তো তখনই তো সন্দেহ ঘনায়। আমার প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন সায়েন্টিফিক পদ্ধতিতে বানিয়ে দেবেন। সায়েন্টিফিক পদ্ধতিতে বাড়ি বানানোটা আবার কিরকম, বাজার বানানোটা কিরকম, এই সায়েন্সটা কি আমি জানতে চাই। মানে এমন কি হবে ওপরে মল আর নিচে বাজার, সেটা তৈরি হবে কি হবে সেটা বুঝতে পারছি না। সব আগুন ছুটির দিন রাত্রিবেলা লাগে কেন বেশিরভাগ ক্ষেত্রে বাজারগুলোতে, এটা জানতে চাই আমরা। বেশ, সময় শেষ হয়েছে। আমি খোলাখুলি আরো বিতর্ক যখন অবকাশ থাকবে তখন নিশ্চিতভাবে এটা নিয়ে আরো আলোক কথা হবে। মধুজা সেন রায়, সিপিআইএম নেত্রী,
অথচ আপনাদের রাজ্য সম্পাদক ঘটনাস্থলে গতকাল পৌঁছন এবং তিনিও কিন্তু একই রকমভাবেই ষড়যন্ত্রের অভিযোগটা সামনে আনছেন। কেন? 1 মিনিট। হ্যাঁ, আমার প্রথম কথা হচ্ছে আমি খিদিরপুরের আলোচনা খিদিরপুরেই রাখছি, সীমাবদ্ধ রাখছি আপাতত খিদিরপুরে। আমার প্রথম কথা হচ্ছে রাত্রি 1টায় আগুন লাগে, ওখানের স্থানীয় মানুষজন, ওই এলাকাটা আমরা জানি অনেক রাত অবধি মানুষজন জেগে থাকেন, স্থানীয় মানুষজন তখন ফায়ার ব্রিগেডে ফোন করেছেন, পুলিশে ফোন করেছেন, কখন এসছে 1 ঘন্টা পর লোক এসছে থানা থেকে, 5টার সময় হচ্ছে মানে 1টার সময় আগুন লেগেছে, 3টের সময় ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেডের কাছে পর্যাপ্ত জল নেই, আদিগঙ্গা থেকে জল তুলতে হবে, জল তোলার মেশিনে তেল নেই, পর্যাপ্ত পরিমাণ হোস পাইপ নেই, এই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে 4 ঘন্টা আগুন জ্বলতে দিয়ে 5টার সময় ফায়ার ব্রিগেড সেখানে হচ্ছে কাজ শুরু করলো। তারপর মুখ্যমন্ত্রী গিয়ে কি বলছে, আপনাদের জন্য ব্যবস্থা রেডি আছে। এবার এখানে আরেকটা আমি ছোট্ট দুটো জিনিস অ্যাড করি, পৌরসভা যেদিন থেকে বাজারটা এখানে অধিগ্রহণ করলো, অনেক দিনের পুরনো বাজার, তো যেদিন থেকে পৌরসভা কলকাতা কর্পোরেশন যেদিন থেকে এটা অধিগ্রহণ করলো, তারপর থেকেই কিন্তু কিছু মানুষের কাছ থেকে রেন্ট নেওয়া, কিছু দোকানদার বন্ধুর কাছ থেকে রেন্ট না নেওয়া, এই সমস্যাগুলো কিন্তু ওখানে শুরু হয়ে গিয়েছিল। এবং এই সমস্যাগুলো এটা আমার মনে হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে এটা কালমিনেট করবে গিয়ে একটা বেসরকারি বাজার তৈরি, কোনো একটা বড় কর্পোরেট গোষ্ঠীকে দিয়ে বেসরকারি বাজার তৈরি, যেটা এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে, মুখ্যমন্ত্রীর গোটা বিধানসভা কেন্দ্রটা সরকারি যা প্রকল্পে সরকারি যা সম্পত্তি ছিল সমস্ত জায়গা ফাঁকা করা হচ্ছে, জেল থেকে কোর্ট, এবার খিদিরপুর মার্কেট। বেশ, আমি 3 জনের কথাই শুনেছি, 3টি রাজনৈতিক দলের। আমি বিমানবাবু আপনাকে এই রাজনীতির মধ্যে ডাকছি না, কিন্তু আমার একটা প্রশ্ন, এই যে ষড়যন্ত্রের অভিযোগটা উঠছে না, তাতে বারবার একটা কথা আসছে, এখানে একটা বড় শপিং মল তৈরি হবে, সেই শপিং মলের জন্য ষড়যন্ত্র করে এই বাজারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোট আনকোট এইভাবে অভিযোগটা আসছে স্থানীয়দের কাছ থেকে, এবং রাজনৈতিক দলগুলোর মানে বিরোধী রাজনৈতিক দলগুলো সেই অভিযোগকে সমর্থন করছে। আমার একটাই প্রশ্ন এখানে বিমানবাবু, এর আগেও আমার মনে আছে বাম আমলে শহরে নির্দিষ্ট কিছু পুরনো মার্কেট, মিউনিসিপ্যালিটি মার্কেট, পুরসভার তত্ত্বাবধানে যেগুলো চলে, সরকারি বাজার, সেগুলো একটি নির্দিষ্ট শিল্পপতি গোষ্ঠীর, আমি নাম নিচ্ছি না, তাদের হাতে তুলে দেওয়ার জন্য টেন্ডার, সেটাকে নিয়ে বড় রকমের বিক্ষোভ ইত্যাদি হয়েছিল। তার মধ্যে একটি মার্কেট শেষ পর্যন্ত দিনের আলোর মুখ দেখেছিল, সজলবাবু আমার সঙ্গে আশা করি একমত হবেন, সেটা লেক মার্কেট, মানে যেটা আধুনিক লেক মল। তো সেই লেক মার্কেট তো লেক মল হয়েছে, কিন্তু লেক মার্কেটের কেউ উচ্ছেধনী সবাই রয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে কারণে আমি এতটা বড় ভূমিকা করলাম আপনার কাছে আসার জন্য, সেটা হচ্ছে যে একটা এলাকায় যদি বড় শপিং মল তৈরি হয়, কোনো একটি মার্কেটের যদি আধুনিকীকরণ হয়, তার জন্য আগুন লাগানোর প্রয়োজনটা কেন পড়বে? এখানে কি অন্য কোনো পদ্ধতিগত সমস্যা আছে, আমাদের শহরের কোনো পরিকল্পনাগত সমস্যা আছে? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন, যে আসলে এই আগুন লাগাটা একটা জিনিস দেখিয়ে দিয়েছে। অভিযোগ কি, যে এটা বোধহয় চক্রান্ত করে লাগিয়েছে। কেন এই অভিযোগ উঠছে? তার কারণ মানুষ জানে না ক্যালকাটা কর্পোরেশন এই যে এটাকে কর্পোরেশনের কাছে এলো, 4 বছর হয়ে গেছে, ক্যালকাটা কর্পোরেশন এই মার্কেট নিয়ে কি ভাবছে, কোনো পাবলিক নোটিফিকেশান নেই। যে কোনো জায়গায় আপনি যেটা বললেন, যে দেখুন শপিং মল যদি আমাকে করতে হয়, সমস্ত যারা বাজারে রয়েছে তাদেরকে যত এরিয়া আছে সেটা রেখে, তাহলে ক্যালকাটা কর্পোরেশনকে তার জন্য একটা প্ল্যান করতে হবে, তার জন্য প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিং যদি থাকতো তাহলে কর্পোরেশন সেটা বলতে পারতো, না নেই। আমি দেখছি কিভাবে এটাকে, যে জায়গাটায় গেছে, একটা সরকার সম্পূর্ণভাবে টাউন প্ল্যানিংয়ের বেসিক জায়গাটাকে অস্বীকার করেছে, যে কারণে যে কোনো জায়গায় যখন আগুন লাগছে মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছেন, কিন্তু কেন দমকল আসতে দেরি হলো, কেন দমকলের আগুন নেভানোর জন্য যে সরঞ্জাম থাকার কথা ছিল, তেল থাকার কথা ছিল না, এগুলো কেউ বিচার করছে না। কেন ওই রকম একটা ন্যারো জায়গায় এতগুলো দোকান, এতগুলো মার্কেট পুড়ে যাওয়ার পরে, একটা দুটো না, এর আগে অনেকগুলো জায়গায় এই ঘটনা, কখনো স্লাম গেছে, কখনো মার্কেট পুড়েছে, কখনো বড় হসপিটাল পুড়েছে। ফলে আজকে তো আরো উন্নত মানের সিস্টেম থাকা দরকার। ফলে এটা থেকে দেখা যাচ্ছে ক্যালকাটা কর্পোরেশন এরিয়াতে রিজুভিনেট করার জন্য, কোনো শহরের কোনো এরিয়া যদি ঘিঞ্জি হয়ে যায়, যেটা আপনি বলছিলেন, ইভেন লেট ফ্রন্টের সময় যখন কোনো প্রোগ্রাম হতো সেটা পাবলিক জানতে পারতো, যে কারণে বিরোধীরা আপত্তি করেছিল, কিন্তু আপত্তি করার পরে সেটা হয়েছে। যেমন দেখবেন যে বস্তি রিডেভেলপমেন্ট প্রোগ্রাম, অনেকগুলো জায়গায় বস্তিবাসীদের সাথে বসা হয়েছে, তাদের সঙ্গে কথা বলা হয়েছে, তারা হয়তো অনেক জায়গায় অস্বীকার করেছে,
কিন্তু আবার অনেক জায়গায় যখন মতামতগুলো গ্রহণ করেছে তখন সেই বাড়িগুলো হয়েছে। ফলে এই রিজেনারেট করা শহরের ছোট ছোট, মানে আপনি বলছেন কথাটা অস্বচ্ছতা রয়েছে। অস্বচ্ছতা শুধু নাই, পরিকল্পনাহীনতা। আপনি জানেন ক্যালকাটা কর্পোরেশনে, আমি এই জায়গাটা এইখানে শেষ করতে চাইছি, আমি অনেকবার বলেছি, একটা কর্পোরেশনে কোনো চিফ টাউন প্ল্যানার নেই। চিন্তা করুন, ক্যালকাটা কর্পোরেশন 50 লক্ষের ওপরে পপুলেশন, একটা প্রায় 200 স্কোয়ার কিলোমিটার এরিয়া, তার মিনিমাম 15 থেকে 20টা বড় কেন্দ্রিক একটা করে টাউন প্ল্যানার থাকার কথা। এবং দুর্ভাগ্যজনক, একটা লেফট ফ্রন্টের সময় অন্তত 4টে পোস্ট ক্রিয়েট হলো, চিফ টাউন প্ল্যানার ছিল, সেই পোস্টটাও তুলে দিয়েছে প্রায়, কোনো টাউন প্ল্যানার নেই। ফলে প্ল্যানিংটা করবে কি? আমি লাস্ট বলছি একটা কথা, যে ওখানকার মানুষ যেটা চাইছে যে যদি উনি রিহ্যাবিলিটি করতে চান, টেম্পোরারি রিহ্যাবিলিটেশন ওই স্পটেই করা উচিত, করে ফুল প্ল্যান করে লোককে বোঝানো উচিত যে আমার এই হচ্ছে প্ল্যান, তখনই তার এগোনো উচিত, না হলে এগোনো উচিত না। তাহলে কিন্তু মানুষের মধ্যে আরো ক্ষোভ বাড়বে। এই যে বলছেন কাটমানি, এই সব প্রশ্নই উঠবে। অরূপবাবু, বারবার এই পরিকল্পনাটার কথা কেন আসছে, কেন পরিকল্পনা হাতে গরম মানুষ দেখতে চাইছেন, তার মধ্যে একটা উত্তর এই স্থানীয়র কাছে আছে, মানে এর তোলা প্রশ্নগুলোর বা অভিযোগগুলোর মধ্যে আছে। আমি আপনাকে শোনাচ্ছি অরূপবাবু। অরূপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং কাউন্সিলর। স্থানীয় মানুষ কি বলছেন, কেন তারা বিশ্বাস করছেন না এই প্রতিশ্রুতি আশ্বাস, উল্টো দিকে বাজারটা স্বাভাবিকভাবে অর্থাৎ দুর্ঘটনাবশত ঘটে এই যেরকম আগুন লেগে থাকে সেইভাবে পুড়ে গিয়েছে, এটাই এই তত্ত্বে তারা কেন বিশ্বাস করছেন না, কি বলছেন? এই মার্কেটটা টোটাল 33 একর জমি আছে, 100 বিঘা জমি। এই মার্কেটটার উপর অনেক লোভ অনেকেরই, যার ফলে একটাই গভর্নমেন্ট মার্কেট আছে এইটা। কর্পোরেশন এটা অন্যভাবে চিন্তা ভাবনা করছে যে কিভাবে মার্কেটকে আমি অ্যাকোয়ার করব। পরিকল্পনা, তার কারণে 2 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড আসবে কেন, 1 ঘন্টা লেটে প্রশাসন আসবে কেন? বাজারে একটা পেরেক ঠুকলে প্রশাসন 10 মিনিটে পৌঁছে যায়, তাকে 10,000 টাকা দিতে হবে, তবে কাজ হবে, ডিউটি অফিসার বলবে। অরূপবাবু, কর্পোরেশনের একজন কাউন্সিলর হিসেবে আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট অস্বস্তিকর শেষ বাক্যটা। বাজার একটা পেরেক ঠুকলে 10 মিনিটে প্রশাসন চলে আসে, 10,000 টাকা দিয়ে তবে কাজ শুরু করতে হয়, সেখানে এত বড় আগুন কেউ এলো না কেন? আমি আবারও বলছি, প্রথমত এখানে টাউন প্ল্যানার যিনি রয়েছেন উনি বাম আমলকে খুব সার্টিফাই করলেন, অথচ বাম আমলও এইখানে এই বাজারেই অগ্নিকাণ্ডের খবর রয়েছে, আপনারাও দেখিয়েছেন সেটা। দ্বিতীয় কথা, 4-5টা দোকান পুড়েছে। দ্বিতীয় কথা, আগুন লাগতেই পারে, কিন্তু পার্থক্যটা কোথায় দেখুন, এখানে মধুজা দেবী সিপিএম এর প্রতিনিধি, উনি বেসরকারিকরণের বিরুদ্ধে অনেক কথাবার্তা বললেন। এই বাজারটা অধিগ্রহণ করেছে কি? সরকার অধিগ্রহণ করেছে। পার্থক্যটা তো এখানেই। সিপিএম এর আমলে জমি অধিগ্রহণ হতো ব্যক্তিগত পুঁজির মালিকানার হাতে সুইঙ্গুরের জমি তুলে দেওয়ার জন্য, এখানে সরকার অধিগ্রহণ করেছে সরকার বাজার চালাবে বলে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে যখন বলে দিয়েছেন যে অস্থায়ী বাজারে শিফটিং হবে, তারপর এখানেই সরকার বাজার তৈরি করে দেবে, এই প্রশ্নগুলোর অবতারণা করাই অর্থহীন। কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান নিজে দাঁড়িয়ে ওখানে অ্যানাউন্স করেছে। তারপরে যারা রাজনীতির আগুনে, আবারও বলছি, রুটি শেখা যায় কিন্তু তাতে বাস্তবটা বদলায় না। সিপিএম জমি অধিগ্রহণ করেছিল ঠিকই টাটাকে দেওয়ার জন্য, আর তৃণমূল সরকার এখানে বাজারটা অধিগ্রহণ করেছে সরকারি ভাবে বাজার চালানোর জন্য। মধুজা, আপনার কাছে আসবো, কিন্তু পৃথিবীতে কোনো বিষয় একমাত্র সূর্য কথায় মানে কোন দিকে উদয় হয় আর কোন দিকে অস্ত যায়, এটা ছাড়া বোধহয় আর কোনো বিষয়ে যারা দুজন একমত হবেন না, মানে এখনো পর্যন্ত হওয়ার কোনো লক্ষণ নেই, তেমন দুজন একটা বিষয় একমত, শুভেন্দু অধিকারী এবং মোহাম্মদ সেলিমের কথা বলছি। আর রাজনীতিতে একেবারে দুজন লোক, কিন্তু দুজনেই খিদিরপুর পাড়ার বা এই খিদিরপুরের এই বাজারের পুড়ে যাওয়ার মধ্যে কোথাও একটা অন্য গন্ধ পাচ্ছে, পোড়া গন্ধের বাইরে অন্য কোনো গন্ধ। वो मेयरी कराया, टीएमसी ने कराया, वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा। জায়গাটা ওরা বিক্রি করবে, আগুন লাগিয়েছে, জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়। অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে, এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারে যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন। মধুজা, এখন একটা খুব সহজ প্রশ্ন আছে, এই ভয়ঙ্কর ঐক্যমত্যে একটা কারণ কি 26-এর বিধানসভা নির্বাচন হতে পারে? জিজ্ঞাসা করছি, এটা আমার প্রশ্ন। মানে আমি বলছি না বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপি হাত মেলাবেন, আমি এত সস্তা কথা বলছি না, আমি বলছি যে নির্বাচন আসছে, অতএব এমন আরো ঐক্যমত্য আমরা দেখতে পাবো, এটা কি একটা কারণ হতে পারে? আমাদের কথাটা আমাদেরই কথা বলুন। এখন দেখুন, শুভেন্দুবাবু কেন কখন নেত্রীর পাশে থাকবেন আর নেত্রীর পাশ থেকে সরে যাবেন, এ তো ওনারাই বলতে পারবেন। উনি আজ এ ঘরে কাল ও ঘরে এসব থাকবেন, ওই নিয়ে আমি মাথা ব্যথা করছি না, কিন্তু আমাদের কথাটা আমাদেরই কথা এবং খুব পরিষ্কার এবং স্পষ্ট কথা। এবং আমি যে একটু বলছি সেটা হচ্ছে যে এই যে বললো যে
সিপিএম এই করতো, সিপিএম ওই করতো। এই কার আন্ডার থেকে কার আন্ডারে গেছে? দক্ষিণ 24 পরগনার ডিএম এর আন্ডারে বাজার ছিল, সেখান থেকে কলকাতা কর্পোরেশনের আন্ডারে এলো। কলকাতা কর্পোরেশনের আন্ডারে আসার পর থেকে রেন্ট নিয়ে সমস্যা শুরু হয়েছে। এখন বলছে কাগজ আছে কিনা, কতজনের কাগজ আছে দেখবো ইত্যাদি প্রভৃতি, এ সমস্ত শুরু হয়েছে। দেখুন, বাগরি মার্কেটের সময়ও আমরা দেখেছিলাম এই সমস্যা তৈরি হয়েছিল, তারপর দীর্ঘ আলোচনার পর এখানে সমস্যা কিছুটা হলেও মেটানো গেছে। কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আগুন লাগার ঘটনাটা এবং এই আগুন লাগার পরে পুলিশের আসতে দেরি হওয়া, ফায়ার ব্রিগেডের আসতে দেরি হওয়া, ফায়ার ব্রিগেডের পর্যাপ্ত পরিকাঠামো না থাকা, এই সব ঘটনা আসলে কোন দিকে মানে কোন দিকে হচ্ছে যে এ করে বলুন তো, কোন দিকে আমাদেরকে নিয়ে যায়, কোন দিকে নির্দেশ করছে? এই তো আমি সজল বাবু আপনার কাছে আসবো। এই যে বধুজা বারবার বলছেন না, বা সজল বাবুও বললেন কয়েকবার, যে এই বাজারটাকে কেন্দ্র করে বিশেষ করে এটা পুরসভার হাতে যাওয়ার পর ছিল জেলা শাসকের অধীনে দক্ষিণ 24 পরগনা, পুরসভার হাতে যাওয়ার পরের থেকে কিছু অনিয়মিত জিনিসপত্র শুরু হয়, কিছু কার্যকলাপ শুরু হয়। সেগুলো কিরকম? মূলত ব্যবসায়ীরা যে 3টি অভিযোগ করেছেন আমি সেগুলো আপনাদের সামনে রাখছি। 2021-এ দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের হাত থেকে বাজারের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভার হাতে যায়। আমার প্রথম প্রশ্ন বা ব্যবসায়ীদেরও প্রশ্ন একটাই, কেন, কি সমস্যা হচ্ছিল ডিএম এর হাতে থেকে গেলে? দ্বিতীয় প্রশ্ন, গেল অবশ্যই কলকাতা পুরসভার হাতে, তারপর কি হলো? অরফানগঞ্জ বাজারে প্রায় 40% ব্যবসায়ী টাকা জমা দেওয়া শুরু করলেন, যারা কেওয়াইসি ফর্ম ইত্যাদি ফিল আপ করেছিলেন, কিন্তু তারপরেও তারা বিলের স্লিপ পেলেন না। কেন পেলেন না? তৃতীয় প্রশ্ন, বিলের স্লিপ না দেখাতে পারলে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ বা নতুন করে লাইসেন্স করাতে পারবেন না ব্যবসায়ীরা, তাতে কার সুবিধা? আমি এখান থেকে অরূপবাবুকে প্রশ্ন করবো। অরূপবাবু, এর উত্তর তো আপনাদেরকে দিতে হবে। আমি একবার অরূপবাবুকে জিজ্ঞাসা করি, অরূপবাবু কার সুবিধা বলে মনে হয় আপনার? বাবু, সজল তো বলতে চাইছে, ও তৃণমূলকে প্রশ্ন করলে এখনো সজল বলতে চায়, সজল এখনো নিজের তৃণমূল সত্তাটা থেকে বেরোতে পারেনি। আমি খুশি হব সজল যদি আবার তৃণমূলে চলে, তাতে অসুবিধার কিছু নেই। আমাদের বক্তব্য খুব পরিষ্কার না, মধুজারা তো উল্লসিত হওয়ার কিছু নেই, কারণ ওদের সময় যখন দমকল মন্ত্রী ছিলেন তিনি শুটিং এ ব্যস্ত থাকতেন, তিনি সিনেমা করতে ব্যস্ত থাকতেন, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের নেতা। তিনি প্রয়াত হয়েছেন বলে আমি তার নাম বলতে চাইছি না, যাদের দমকল এত বড় বড় কথা বলে। আরেকবার বলুন, কেন প্রথমত কলকাতা পুরসভার হাতে গেল, দ্বিতীয়ত গেল 40% ব্যবসায়ী টাকা জমা দিয়ে স্লিপ পেলেন না। আমি আবার স্লিপ না পেলে ট্রেড লাইসেন্স, আমি আবারও বলছি, দেখুন একটা সরকারি সংস্থা, সেটার বাজারটা বেসরকারি হাতে বিক্রি হয়নি, কলকাতা পুরসভা কন্ট্রোল নিয়েছে, সরকারি জায়গায় কন্ট্রোল এসেছে। আমি এখনো সেটা ঠিক করছি, আমরা কন্ট্রোলটা টাটার হাতে তুলে দিইনি, গরিব কৃষকের জমি বিক্রি করব। কৃষকের জমি টাটার হাতে আছে মানে কি নিশ্চিত? আমরা টাটার হাতে ওনারা তুলে দেননি, ভালো কথা বলছেন, কিন্তু ওনারা আদানি ছাড়া অন্য কারো হাতে দেবেন বলেনি। টাটার হাতে তুলে দেননি, ভালো কথা বলছেন, টাটার হাত থেকে কেড়ে নিয়েছেন, কিন্তু যাদের জমি ফিরিয়ে দেওয়ার কথা ছিল তাদের ফিরিয়ে দেননি। ঠিক, আপনারা এই যে বাজারটা বানিয়ে যে যাদের দোকান তাদের ফিরিয়ে দেবেন, গ্যারেন্টি কোথায়? আমি আপনাকে বলি, এই যে এত কথা হচ্ছে না, কোয়েস্ট মলটা সিএসসি কে কেন দেওয়া হয়েছিল? কোয়েস্ট মলটা সিএসসি কে দেওয়া হয়েছিল সেখানে জনগণের ডেভেলপমেন্টের কিছু অন্যান্য কাজ করার জন্য, সেখানে মল করার জন্য দেওয়া হয়নি। আমি আপনাকে বলি, যে বললেন আগের যিনি দমকল মন্ত্রী ছিলেন তিনি শুটিং করতেন, ভালো কথা, তিনি কোনো স্টুডিওতে গিয়ে শুটিং করতেন, তাই বলে যেখানে আগুন জ্বলছে সেখানে এসে দমকল মন্ত্রী খিচমেরি ফটো করে শুটিং করবে, এটা তো কাম্য নয়। আমি বলছি দমকল মন্ত্রী এবার সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত পুরসভার কর্মীদের সঙ্গে, পুরসভার অফিসারদের সঙ্গে সারাদিন ধরে কথা বলেছেন, কেউ ক্যামেরার সামনে, কেউ ক্যামেরার আড়ালে হয়তো কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেছেন, এবং অবশ্যই কথা বলেছেন অরফানগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে। সায়ন্ত, যে প্রশ্নটার উত্তর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এই যে বিল জমা করা শুরু করলেন ব্যবসায়ীদের একাংশ, পুরসভার হাতে বাজারটা যাওয়ার পরে কেওয়াইসিও জমা দিলেন একাংশ, অন্তত 40% ব্যবসায়ী বিল জমা দেওয়ার পরেও তার রিসিট বা রসিদ পাচ্ছিলেন না বলে অভিযোগ করছেন। এই অভিযোগটা কি সত্য?
একদমই এটা সত্য, শুধু না কলকাতা পুরসভার তরফেও কিন্তু স্বীকার করা হয়েছে যে অনেকের হাতে বিল পৌঁছে দেওয়া হয়নি, অর্থাৎ তারা যে টাকা জমা দিয়েছে বিলের সেই অনুযায়ী স্লিপ জমা তাদের হাতে পৌঁছায়নি। তবে পুরসভা এর তরফে একটি যুক্তি খাড়া করছে, তারা বলছে প্রসেসে রয়েছে এবং সেটা কাজ চলছে, দ্রুত পৌঁছাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন কেটে গিয়েছে, 2021 সালে কলকাতা পুরসভা আর সাউথ চব্বিশ পরগনা ডিএম এর হাত থেকে এই বাজারটি সংস্কার এবং পরিচালনার দায়িত্বভার নেয়। এটা 2025, 4 বছর কেটে গিয়েছে। তারপরেও কেন এই ব্যবসায়ীরা বিলের যাবতীয় কাগজপত্র নিজেদের হাতে পেলেন না, এইটা কিন্তু বারবার করে সন্দেহের তালিকায় এনেছেন ব্যবসায়ীরা। তবে পৌরসভা দাবি করছে যে অনেকেই লিজ নিয়েছে, লিজের আবার সাব লিজ নিয়েছে, যে কারণে তাদের কাগজপত্র ঠিক নেই, যে কারণে তারা সঠিক কাগজপত্র জমা দেয়নি বলেই বিল হিসেবে তাদের কাছে সঠিক নথিপত্র যায়নি। আমরা আপাতত তোমাকে ধন্যবাদ সায়ন্ত। আমরা শুনে নেব বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস এই বিল জমা পড়া অর্থাৎ টাকা জমা দেওয়া কিন্তু রসিদ না পাওয়া নিয়ে ঠিক কি বলেছে। কেওয়াইসি যেরকম ব্যাংকে জমা নেওয়া হয়েছে এরকম এনাদেরকেও ফর্ম দেওয়া হয়েছিল যে আপনারা আমাদের কেএমসিতে তো আসবেন টেনেন্ট হিসেবে, তো তার জন্য ওনাদের থেকেও ফর্ম অনেকে চাওয়া হয়েছে। সেখানে স্বতঃস্ফূর্তভাবে অনেক দোকানদারি দিয়েছেন কাগজপত্র, এখনও অনেকেই দিয়ে উঠতে পারেননি। কী কারণে দিয়ে উঠতে পারেনি, কেন দিয়ে উঠতে পারেনি সেটা আমরা জানি না। এবং যারা বিল পায়নি সেটা কি প্রসিডিওরে রয়েছে, কি এখন স্ট্যাটাস, সেটা কর্পোরেশন মার্কেট ডিপার্টমেন্ট রয়েছে, তারা দেখবে নিশ্চয়ই। হয়তো যাদের বিল আটকে রয়েছে কাগজপত্র জমা পড়েছে, প্রসেসে আছে, পেয়ে যাবে। আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, আপনিও একজন কাউন্সিলর, এটা কতটা বিশ্বাসযোগ্য? আপনি আমায় বলুন, 1300 দোকান, অনেক বড় রেশন দোকানেও এটা পাওয়া যায়। আপনি টাকা দিলে বিল পাবেন না কেন? অটোমেটেড সিস্টেম করে দিলেই হয়। আচ্ছা, যার জমা হবে না কিছু বৈধ কাগজ ছাড়া, এখন তো সবই অনলাইন, সেই বৈধ কাগজ যে জমা দিতে পারবে না তার জমাই হবে না। আপনি টাকা নিচ্ছেন, রসিদ দিচ্ছেন না, মানে দেখবেন যে বাড়িওয়ালারা ভাড়াটাকে তুলে দিতে চায় অথচ টাকাটাও খেতে চায়, যেমন তারা রসিদ দেয় না, স্বীকার করলো না যে তোমার থেকে আমি মাল নিলাম, মানে ভাড়া নিলাম, সেই ব্যবস্থা এখানে কেন? আমি বলি দেখুন, এটা পুরোপুরি চক্রান্ত। আর কর্পোরেশন সিস্টেম বলে কিচ্ছু নেই। এটা তারা অ্যাকুয়ার করুক, তাদের হাতে এসে পড়ুক, যেভাবেই করুক। আপনি বলুন, এটাকে পাওয়ার পর ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়া কর্পোরেশন এটাকে গত 4 বছরে এদের উন্নয়নের জন্য কি করেছে? আর আমি আপনাকে এটাও বলি, এদের রেখে এটা পাইকারি বাজার, এটা আপনার লেক মার্কেটের মতন এখানে জামার দোকান নয়, প্যান্টের দোকান নয়, এখানে বড় বড় গোডাউন, শুধু বড় বড় বাজার, এটা পাইকারি বাজার। এভাবে রেখে এখানে এর ওপরে বিল্ডিং এটা এখানে করতে পারবে না, তাই এদেরকে রিমুভ করে দেওয়াটাই একমাত্র এদের ষড়যন্ত্রের প্রথম। আপনি বলছেন ওই পরিকল্পনা এখানে খাটতো না, সেই কারণে এদেরকে সরানোর জন্য। একদম। বেশ, অরূপ চক্রবর্তী হাত তুলছেন। সজল কাউন্সিলর হিসেবে প্রায় 4 বছর হয়ে গেল, ওর আবারও ভালো করে 1980 কলকাতা মিউনিসিপাল অ্যাক্ট বইটা ভালো করে পড়া উচিত। কারণ পার্সন লায়াবল টু পে ট্যাক্স, তার মানেই সে প্রপার্টিটার ওনার হয় না। প্রথমত এটা লিজ প্রপার্টি, লিজ প্রপার্টি সাবলিজ করা যায় না। দেখো, আমি তোমার বলার সময় বলিনি, আমি তোমার বলার সময় ঢুকিনি, আমি তোমার বলার সময় ঢুকিনি। তোমার যুক্তি না থাকলে চিৎকার করতে হবে, তোমার যুক্তি না থাকলে চিৎকার করতে হবে, আগে শুনতে হবে, আগে শুনতে হবে। তুমি প্রথম কথা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট 1980 বইটা ভালো করে বাড়িতে গিয়ে আগে পড়ো, আগে বাড়িতে গিয়ে পড়ো, আগে বাড়িতে গিয়ে পড়ো, আগে হাউসও তো অ্যাটেন্ড করবে, এই অবস্থা হয়। আজকে পরিষ্কার করে বলছি, প্রথম কথা লিজ প্রপার্টি সাবলিজ করা যায় না। আমি চাইলেই কোনো জমির ট্যাক্স আমি খাজনা দিতে যেতেই পারি, কিন্তু তার এগেইনস্টে আমি ওনারশিপ বা লিজ রিসিট আমি পাবো না। তার জন্য আজকে এই যে বলা হচ্ছে কিছু মানুষ পায়নি, আইনি জটিলতা, আইনি একটা প্রশ্ন তো উঠছে, এই 40% ব্যবসায়ীদের কারুর কাগজ না। আমি আবারও বলছি, এইসব বাজারের ক্ষেত্রে আমাকে করেছেন, এইসব বাজারগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, দোকানের হাত বদল হয়। একটা জিনিস বুঝতে হবে, লিজ প্রপার্টি আপনি সাবলিজ করতে পারেন না, তাহলে আপনি কোনোভাবে ট্যাক্সের কাজ পাবেন না, কিন্তু আইন করতে পারেন না। জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করছে, জেনে শুনে মানুষকে
মানুষকে বিভ্রান্ত করছে। আমার একটাই কথা আছে, সেটা হচ্ছে যে বাবা বলে আগুন লাগে, ওদের কথা একটাই, নন্দরাম মার্কেট হয়নি, ডিফেন্স বলিনি তো। নন্দরাম মার্কেট কিভাবে রিভাইভ হয়েছিল সমস্তটা জানি। ডিফেন্স কোর্টের সময় ঘুমাচ্ছিলেন, যেভাবে করেছিল নন্দরাম মার্কেট, আগে সেটা বলো। আপনি ঘুমাচ্ছিলেন ডিফেন্স কোর্টের সময়, নন্দরাম মার্কেট কি করে আগুন লেগেছিল আপনি বলেননি। আপনাদের ভুল কথা বললে হবে না। আমার কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বড় চেয়ারম্যান দেখলাম কিছুই জানেন না, অরূপবাবু এতটা জানেন। আমার দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে অরূপবাবুর জন্য যে অরূপদাও বড় চেয়ারম্যানটা হতে পারতো ওখানে। যাই হোক, আমার কথা খুব পরিষ্কার। দেখুন, এই যে এইখানে গিয়ে মানে এখন বলছেন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে গিয়ে বললেন জায়গা তৈরি আছে চলে যাও। জায়গাটা তৈরি হয়েছিল কেন আগের থেকে? কেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো বিভাগীয় তদন্তের নির্দেশ, কেন এখনো পর্যন্ত কোন রকমের বিভাগীয় তদন্তের নির্দেশ কলকাতা কর্পোরেশনের মেয়র দিল না? কেন দমকল দেরিতে পৌঁছচ্ছে, কেন পুলিশ দেরিতে পৌঁছচ্ছে, কোন বিভাগীয় তদন্ত করতে বলেছে কেউ? তার মানে মধুজার কোনো ফাউল প্লে পাচ্ছেন না। কিন্তু আমার একটা প্রশ্ন, গতকাল আমি আসবো আপনার কাছে আসবো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছানোর পরে এই ব্যবসায়ীদের যাদের কথা বলছি, যাদের ক্ষোভ রয়েছে, তাদের একাংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু তাদের বাদানুবাদ হয়, খুব কথা কাটাকাটি সামান্য কিছুটা, অল্প সময়ের জন্য 2-2.5 মিনিট মতো। তখনই মুখ্যমন্ত্রী আগত স্বরে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, আপনি কি বলতে চাইছেন, আগুন কি আমরা লাগিয়েছি? আজকে সে কথার উত্তর এলো, তবে ব্যবসায়ীদের কাছ থেকে নয়, এলো বিরোধী পক্ষের কাছ থেকে। তাও কার কাছ থেকে না, অর্জুন সিং এর কাছ থেকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী 24 ঘন্টা আগে, 24 ঘন্টা পরে কি উত্তর এলো, একবার শোনাই আপনাদের। আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সা। ये जो बॉबी हकीम है और सुजीत बोस और दीदी के अनुप्रेरणा से ये सब आग लगाया गया है। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছেন আগুন কে লাগিয়েছে, অর্জুন সিংরা বলছেন একেবারে 3 জনের নাম করে এদের অনুপ্রেরণায় আগুন লাগানো হয়েছে। না, কিন্তু মধুজা হাত তুলছেন আপনারা, ঠিক কথা, কিন্তু আমি বলছি কোথাও তো একটা মানে সাধারণ মানুষ, ব্যবসায়ী, তাদের ক্ষোভ রয়েছে, তাদের রুজি রুটি গেছে। কেউ কেউ বলছেন যে কোটি কোটি টাকার জিনিসপত্র ছিল, 1 লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে কি করবো, এদের ব্যথা বুঝি। কিন্তু আপনারা যখন অভিযোগ করছেন মধুজা, তখন তো কথাটা দায়িত্বশীলভাবে অভিযোগ করা উচিত। কি প্রমাণ আছে যে সত্যি সত্যি আগুনটা লাগানো হয়েছে মধুজা, সেটা তো বলতে হবে। মানে আমার কথা তো পরিষ্কার, আমি একাধিকবার এখানে বললাম। দেখুন, ওই যে বিরোধী দল, মানে আপনি ঘটনা পরম্পরা ধরে বলছেন, প্রধান বিরোধী দল গিয়ে বলেছে না, দেখুন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তো আমাদের নিতেই হবে। প্রমাণ আছে বলতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স না নিলে পরে কি করে হবে, এ তো প্রশ্ন। আমার কথা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতি থাকতে পারে, বুঝলাম, দমকল ডিপার্টমেন্টের গাফিলতি আছে, বুঝলাম, এখনো পর্যন্ত বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে? বরঞ্চ উল্টে বলছে এই কথা যে এই যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো ভুল কথা। কি বাজে কথা বলছে? আজকে বিধানসভা দমকল মন্ত্রী জানিয়েছেন বিভাগীয় কথা, আজকে বিধানসভা দমকল মন্ত্রী জানিয়েছেন। তাই কথা বলেছে, একটা কথা বলে মিথ্যা করা হচ্ছে। এই যে হচ্ছে আগে থেকে জায়গা বিভাগীয় তদন্তের কথা বলেছে, সজলবাবু হাত তুলছেন, টেম্পোরারি কথা করা হচ্ছে। সজলবাবু হাত তুলছেন, সজলবাবু আচ্ছা মধুজা, এক সেকেন্ড আমি বলছি, এই বিচার বিভাগীয় তদন্ত সারদার শ্যামল সেন কমিটির দশা হবে কিনা প্রথম আমরা জানতে চাই। আমি বলছি বিধানসভায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী যা খুশি তাই বলতেই পারেন। আমি বলছি জনগণ ওখানে যাদের পুড়েছে, আমি বলছি যাদের পুড়েছে তারা কি বলছেন যে দমকল এসছে, তাদের জল নেই, একটু বলতে দিন। দমকল এসছে, জল নেই, তারপরে গঙ্গা থেকে জল নেবে, পাম্পে তেল নেই। মুখ্যমন্ত্রী এসে বলছেন কর্পোরেশনের গাড়ি করে কেন জল আনা হলো না? ওটা ওনার জানা নেই যে রাত্রিবেলা কর্পোরেশন জল সার্ভিস দেয় না। একজন মুখ্যমন্ত্রী, তারও এটা জানা নেই যে রাত্রে কর্পোরেশন জল সার্ভিস দেয় না। মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন ধমকাতে, পাশে দাঁড়াতে যাননি। বলেছিলেন তুমি কে হে, তোমার কথায় কাজ হবে। আরে যার জ্বলেছে, যার পুড়েছে, তার কথাতেই কাজ হবে না তো কি? মুখ্যমন্ত্রী এখানে খুব পরিষ্কার যে মুখ্যমন্ত্রী নিজে অঞ্চলে গিয়ে পৌঁছন, মানুষের কথা শোনেন, প্রশ্ন শোনেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী মানুষের প্রশ্ন তো দূর, সাংবাদিকদের প্রশ্নটা নেওয়ার মুরত দেখান না। এত বড় প্লেন দুর্ঘটনার পর সাংবাদিক সম্মেলন করার মুখোমুখি হওয়ার হিম্মত অপারেশন সিঁদুরের পর বিহারে ভোট চাইতে যেতে পারেন। বিচার বিভাগীয় তদন্ত করা হচ্ছে অরূপবাবু, বিচার বিভাগীয় তদন্ত করা হচ্ছে মধুজা। আমি বিমানবাবু আপনার কাছে আসবো, নির্দিষ্ট কারণ আছে, তার কারণ বিচার বিভাগীয় তদন্তের কথা উঠছে, তো আমি বলছি তদন্তের কথা ছেড়ে দিন, আজকে তদন্ত হবে, রিপোর্ট আসবে ইত্যাদি। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী নিজে আশ্বাস দিয়ে এসেছিলেন, হাওড়া মঙ্গলা হাট, আমরা আজকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম মঙ্গলা হাটে মুখ্যমন্ত্রীর দেওয়া যে প্রতিশ্রুতিগুলো ছিল সরকারি স্তরে, যেগুলো পরপর করে করা হবে বলে কথা দেওয়া হয়েছিল, তার কতটা এখনো পর্যন্ত রূপায়িত হয়েছে? প্রতিক্রিয়া। যেটা বলা হয়েছিল যে
একটা লোন 5 লাখ টাকা করে লোন পাবে ব্যবসায়ীরা, সে কথাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন, একটা কমিটি করে দিয়েছিলেন তার জন্য, কিন্তু তার কোনো কিছু ফলাফল আজ পর্যন্ত ব্যবসায়ীরা পায়নি। কোনো লোন কেন, কোনো রকম সরকারি সাহায্য আমরা পাইনি। আমরা শুধুমাত্র সরকারের তরফ থেকে এই সহযোগিতা পেয়েছিলাম, জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল সরকারের তরফ থেকে। আমি বিমানবাবু আপনার কাছে আসবো, যদি কোনো রকম কোনো ফাউল প্লে নেই ধরেও নি, তাহলেও মঙ্গলা হাট দেখার পর খিদিরপুরের ব্যবসায়ীদের কি বিশ্বাস হবে যে তাদের যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা পূরণ হবে? বিমানবাবু একেবারেই না। কিন্তু আমি যে মূল প্রশ্নে আসতে চাইছি, আমরা যত 2 কাউন্সিলর এবং বাকিরা যদি ঝগড়া করি, এই আগুন কিন্তু নিভবে না, আবার আসবে। আমি এটাকে বলতে চাই, আগুনের ঘটনা থেকে মানুষের অভিজ্ঞতা নেওয়া হয়। আজকে এই রাজ্য সরকার এসছে কি করে, একটা অধিকৃত জায়গা, উনি বললেন কর্পোরেট, একটা আস্ত শিল্পকে ভেঙে দিয়ে এসছে। আজকে রাজারহাটে যে শিল্প দেখছেন সেটা তো অধিকৃত জমিতে, একটা সুপরিকল্পনার ওপরে দাঁড়িয়ে রাজারহাট হয়েছে। আপনি যেখানে কাজ করছেন একটা পরিকল্পনার ওপরে। ক্যালকাটা কর্পোরেশন লাস্ট 11 বছরে বলুক কি মাস্টার প্ল্যান করেছে, কি ওয়ার্ড লেভেল প্ল্যান করেছে, কোথায় টাউন প্ল্যান, কোথাও ইঞ্জিনিয়ার যে যারা প্ল্যান করবে। দমকল, কাল রাত্রিবেলা কি দমকল মন্ত্রী ঘুমাচ্ছিলেন? কালকে কি মেয়র ঘুমাচ্ছিলেন? এত কাছে থাকা সত্ত্বেও কেন সেই রাত্রিবেলা যুদ্ধকালীন প্রস্তুতিতে যায়নি জিনিসটা মোকাবিলা করার জন্য? রাজনীতি করছেন কোথায়? দেখুন রাজনীতি করছেন কি নিয়ে, বলছে আমি 1 লাখ দেব, 50,000 দেব। উনি তো একবারও বললেন না 150 বছরের পুরনো মার্কেট, যারা এখানে ছিল তারা এখানেই থাকবে এবং আমরা দায়িত্ব নিচ্ছি যে সুপরিকল্পিতভাবে আমরা করব, মানুষের সাথে কথা বলে। উনি কেন অনেকক্ষণ বলেছেন, আমাকে একটু বলতে আপনার নাম বিমান ব্যানার্জি না বিমান বসু আগে ঠিক করুন। না আপনার নাম বিমান ব্যানার্জি না বিমান বসু আগে ঠিক করুন। যে অন্যায় কাজ করে, যে অন্যায় কাজ হয়ে আসুন, আরে বাবা পার্টির হয়ে আসুন। দমকলের কি নামে উত্তরটা কোথায়? নগর পরিকল্পনা নেই কেন? নগর পরিকল্পনা যদি না থাকতো তাহলে কলকাতা আজকে এত সুন্দর হতো না। উত্তরপ্রদেশ সরকারকে মা ফ্লাইওভারের ছবি দিয়ে বিজ্ঞাপন একদম শেষ, কি প্ল্যান আছে? একদম শেষ। আমি মানুষকে জিজ্ঞাসা করেছিলাম নাম কলকাতা শহরে স্কয়ার ফুটে এখন নাম আমার সময় শেষ করতেই হবে বাবু। আমি প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, আমার একদম সময় শেষ। আমি প্রশ্ন করেছিলাম মানুষের কাছে তারা এই ষড়যন্ত্রের তত্ত্ব মানেন কিনা, কি উত্তর এলো দেখবো। অনলাইনে ঠিক এই প্রশ্নই ছিল, ঠিক যে প্রশ্ন নিয়ে আমি আজকে বিতর্ক করেছি। আপনাদের সামনে প্রশ্ন ছিল এরকম, রাজ্যে একের পর এক অগ্নিকাণ্ডের নেপথ্য থেকেই কোটানকোট ষড়যন্ত্র যেটা অভিযোগ আসছে, এখানে কিন্তু বিশ্বাস করছেন, মানে হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6%। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যেও কোথাও বিশ্বাস ক্রমশ দৃঢ় হচ্ছে এই আগুনগুলো স্রেফ দুর্ঘটনার আগুন নয়, এর পিছনে অন্য কোনো ঘটনা আছে। অনির্বাণের চক্রভুয়া যেখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH